ফুটপাতে হকার দোকান, রাস্তায় তীব্র জট, পথ চলতে দুর্ভোগ। ঝিনাইদহে ৩ জনকে গুলি করে খুন, চরমপন্থী সংগঠনের দায় স্বীকার। করাইল বস্তি ও তালতলা মার্কেটে আগুনে নিঃস্ব অনেকেই। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 এই চ্যানেলে। ফুটপাত আছে কিনা তা বোঝার কোনো উপায় নেই, পুরোটাই হকারদের কবজায়। কোনো কোনো জায়গায় দোকানদাররাও পসরা সাজিয়ে বসেছে ফুটপাতে। রাজধানীর মালিবাগ মৌচাকের ফুটপাতের খবর জানাচ্ছেন মাহতাব মিনহাস, ক্যামেরায় ছিলেন জনি রোজারিও। এই চিত্র দেখে বোঝার জো নেই, এটি ফুটপাত, পুরোটাই হকার আর দোকানিদের দখলে। আর এতে মালিবাগ মৌচাক সড়কে বেশিরভাগ সময়ই থাকে যানজট। ফুটপাতে চৌকি পেতে কাঠের টেবিল কিংবা ভ্যানের উপর, কেউ আবার হ্যাঙ্গারে ঝুলিয়ে চাদর বিছিয়ে চলছে বেচা বিক্রি। ফুটপাতে হকারদের এসব দোকানের কারণে অল্প পথ পেরোতেই পোহাতে হয় প্রচুর ভোগান্তি। তবুও এখানকার হকাররা বলছেন ভিন্ন কথা। ফুটপাত বন্ধ করতে পারবো না, ফুটপাত চলবে আর কি। মানুষ খাইতে হলে তো একটু সমস্যা না, দোকানপাট সব পুরো যদি সবকিছু পাওয়া যায়, দেখে মানুষ আসে খায়, এই আর কি। চাপিয়া লাগাইছি, জায়গা আছে তো। কারো গতি করি না আমি নিরাপদে এক সাইডে রাখছি। কেউ আবার স্থায়ী দোকানের সামনের অংশ বাড়িয়ে দখল করেছেন ফুটপাত। ফুটপাতের জায়গা হতে পারে, এটা আমার ধারণা না ভাই, এতটুকুই। হইলে সরাই দেবে, সবাই সরাইলে ভাই, আমরা সরাই দেবো ভাই। তারা বলছেন আগে চাঁদা দিতে হতো, এখন দিতে হয় না। সিটি কর্পোরেশন থেকেও হয় না কোনো উচ্ছেদ অভিযান। তাই ফুটপাতে বসতে এখন সুবিধা আগের চেয়ে বেশি। এখন আমরা কাউকে ভাড়া এক টাকাও দেই না। আগে ভাড়া দেওয়া লাগতো, এখন ভাড়া লাগে না, মানে ফুটপাতে করতে সুবিধা। কর্পোরেশন কি এসে উচ্ছেদ করতে আসে এখন? না, এখন আসে ইনশাল্লাহ, না আসলে আমাদের এখন ভালো আছে। হকারদের এমন স্বেচ্ছাচারিতা থেকে মুক্তি চান পথচারীরা। এই এলাকাটা এমনি জ্যাম, তো হকাররা আমাদের খুবই ডিস্টার্ব করতেছে। ফুটপাত থাকবে, একটা ওদের স্থানীয় জায়গা থাকবে, সেখানে ওরা থাকবে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় নারী ও শিশুদের। কোনো কাজে ইয়ে করতে আমাদের সমস্যা হয়, আশেপাশে ছেলেরা গা ঘেঁষে চলে যায়, এটা তো অবশ্যই আমাদের আনসেফটি। কষ্ট হয়। ফুটপাত হবে ঝক্কি ঝামেলা মুক্ত, এমন স্বপ্নই দেখেন নগরবাসী। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন। ঝিনাইদহ প্রতিনিধি এম রাহেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট মাঠে ৩ থেকে ৪টি গুলির শব্দ পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি মৃতদেহ খুঁজে পান। পাশে পাওয়া যায় 2টি মোটরসাইকেল ও গুলি। আমরা বাজারে বসেছিলাম, তো বাজারে থেকে শুনতে পেলাম যে 3টা ফায়ার হয়েছে শ্মশানে। আসার পরে দেখি 3টা লাশ পড়ে আছে, 2টা লাশ আছে উপরে, আর একটা আছে ক্যানেলের মাঝামাঝি। নিহতদের মধ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজউদ্দিনের ছেলে আবু হানিফ ওরফে হানিফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন। এর মধ্যে হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও জাসদ গণবাহিনীর নামে 2টি চরমপন্থী দলের মধ্যে বিরোধ চলে আসছে। পুলিশের ধারণা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাদের গোপন বৈঠকের খবর পেয়ে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটায়। 3টি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। এদিকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালো পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে মেসেজ পাঠানো হয়। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি এম রায়হান, যুক্ত হচ্ছি তার সঙ্গে।
দর্শক দুঃখিত, রায়হানের সঙ্গে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর করাইল বস্তি ও খিলগাঁওয়ের তালতলা মার্কেটে পাশে লাগা আগুনে ছাই হয়ে গেছে শতাধিক ঘর। আশ্রয়হীন হয়ে পড়েছে বাসিন্দারা, তবে কোনো প্রাণহানি ঘটেনি। রিপোর্ট সোহেল সামির। মধ্যরাতে মহাখালীর করাইল বস্তির একেবারে মাঝ বরাবর লাগে আগুন। নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় বাড়ি। আগুনের লেলিহান শিখায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যানজট না থাকায় দ্রুতই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগে থেকেই এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে গ্রহণ করা হয়েছে। এখানে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে বস্তির যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে, এবং এখানে মহড়াও তাদেরকে নিয়ে করা হয়েছে, যার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। সর্বস্ব হারানো দরিদ্র মানুষগুলোর থামছে না আহাজারি। সবাই ঘুমানো ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে হঠাৎ করে একটা চিল্লাফেলা হইলো। হওয়ার পরে দেখা গেল যে অনেক আগুন লাগছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের সমিলে আগুন লাগে। পুড়ে যায় শতাধিক দোকান। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 7টা গাড়ি ছিল, আমার অনেক টাকা ছিল। আমি ক্যাশ টাকা আমি এনে রাখি, আমি ব্যবসার লাইনে থাকি। আমি ক্যাশ টাকা রাখি, আমার সব কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। আমাদের যেই কটা জিনিসই আছে লোহালক্ষর এখন সব মাটির সাথে মিশে গেছে। ওই অতটুকু যদি সম্বলটা কেউ না নষ্ট না করে। আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। স্বপ্ন দেখাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, বাস্তবায়ন হলে বদলে যাবে জীবনচিত্র। আপনারা দেখছেন 21 সংবাদ। উত্তরের নদ নদীর জননী খ্যাত 235 বছরের পুরনো তিস্তাকে নানা রূপে দেখেছে পাড়ের বাসিন্দারা। এ অঞ্চলে মানুষের সভ্যতা, সংস্কৃতি আর জীবন জীবিকার সাথে সম্পর্কিত হওয়ায় নানা সুখ দুঃখের গল্প মিশে আছে তিস্তার সাথে। সরকারের নেয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে এই অঞ্চলের জীবনচিত্র। নীলফামারীর প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর ছোট রাউতা গ্রামের হাসিনা বেগম তিস্তায় ভিটেমাটি হারিয়ে 1 যুগ ধরে বাস করছেন গ্রাম রক্ষা বাঁধের সরকারি জায়গায়। চাষাবাদের জমি নেই এক কানেও। তিস্তার করাল গ্রাসে সব হারানোর বেদনায় অকালে প্রাণ হারিয়েছেন স্বামী লুৎফর রহমান। এখন আমরা বাড়ি করার জায়গা নাই, আমরা রাস্তার ধারে এরকম আছি। একটা সন্তান নিয়ে রাস্তার ধারে বসবাস করে খাই। উজানের ঢলে সৃষ্ট বন্যায় হাসিনার মতো ঘরবাড়ি, কৃষি জমি, সুখের সংসার আর স্বপ্ন হারিয়েছে লাখো পরিবার। গজলডুবায় বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার করায় শুষ্ক মৌসুমে মরুময় আর বন্যায় ডুবে অববাহিকার জনপদ। বর্ষার সময় বাড়িঘর ভেঙে যায়, বিপজ্জনক হয়ে পড়ি। গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু নিয়ে আমাদের যাওয়ার কোনো জায়গা থাকে না। এখন তো বাড়ি করে থাকার জায়গাও নাই। পরবর্তীতে রাস্তায় সরকারি জমিনে এসে বাড়ি করছে। গত বর্ষায় প্রায় 12টা জেলা পানিতে তলিয়ে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিনের আলোচনা থাকলেও তা কাগজে কলমে। সেটি বাস্তবায়ন হলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। কাজগুলি বাস্তবায়ন হলে সামনে বন্যায় আমাদের তিস্তার পাড়ের ভাঙ্গন হতে বিস্তীর্ণ এলাকা রক্ষা পাবে। এটা খনন করে খননকৃত উত্তোলিত বালি দ্বারা ভূমি পুনরুদ্ধার, পাশাপাশি যেগুলো ভাঙন প্রবণ এলাকাগুলো আছে সেগুলো নদী শাসন এবং উদ্ধারকৃত ভূমিতে পরিকল্পিত কৃষি ইন্ডাস্ট্রি গড়ে তুলে সার্বিক একটি অর্থনৈতিক উন্নয়ন সাধন করা, এটা হলো প্রকল্পের মূল উদ্দেশ্য। ফ্যাসিস্ট হাসিনা সরকারের 17 বছরে ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতির কারণে পানি সমস্যা আরও প্রকট হয়েছে বলে মনে করেন তিস্তাপাড়ের বাসিন্দারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
17 বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ের ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও জাদুঘরে নেই শহীদ আব্দুল জব্বারের ব্যবহারের কোনো স্মৃতিচিহ্ন। চলাচলের রাস্তারও বেহাল অবস্থা। বছরের একটা দিন ছাড়া অন্য সময় থাকে দর্শনার্থী শূন্য। কর্তৃপক্ষ বলছে দর্শনার্থী বাড়াতে নেওয়া হয়েছে পরিকল্পনা। ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 52 ভাষা আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়েছিলেন ময়মনসিংহের গাফরগাঁয়ের পাচুয়া গ্রামের কিশোর আব্দুল জব্বার। তার স্মৃতি রক্ষায় 2008 সালে গফরগাঁও পাচুয়া গ্রামে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। 17 বছরেও পূর্ণতা পায়নি এই প্রতিষ্ঠানটি। জাদুঘরে ভাষা শহীদদের ব্যবহার্য জিনিসপত্র, পত্রিকা, বই না থাকায় কমছে দর্শনার্থীর সংখ্যা। ফাঁকা পড়ে থাকে গ্রন্থাগার। ফেব্রুয়ারিতে কিছুটা জনসমাগম থাকলেও বছরের অন্য সময় দেখা মেলে না দর্শনার্থীর। চলাচলের সড়কেরও বেহাল দশা। একমাত্র 21শে ফেব্রুয়ারির দিনেই একটা কিছু আমরা দেখি। আমাদের কাছে জাদুঘরে ব্যবহৃত জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র আমাদের নাই, বিধায় আমরা তাদেরকে দেখাতে পারি না। তো আগে এখানে পত্রিকা আসতো, এখন পত্রিকা বন্ধ। অনেকদিন ধরে করবো করে নাই, এবং গত 1 বছর আগে সোলিং হয়েছে, কিন্তু আর কোনো কিছু করে নাই। শুধু একদিনের জন্য নয়, ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি ধরে রাখতে জাদুঘর ও গ্রন্থাগার উন্নয়ন জরুরি। কারিগরি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণেরও দাবি শহীদ পরিবারের সদস্যদের। আমরা এখানে চাই শহীদ জব্বারের নামে এটি কলেজ হোক, কারিগরি শিক্ষার একটা ব্যবস্থা হোক, স্কুল হোক। এদিকে জেলা পরিষদ বলছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতি বছর আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ওখানে রেনোভেশনের জন্য যা যা দরকার সমস্ত আয়োজন করে দিই। নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের কথা জানাতে তাদের জীবনী এবং স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। দর্শক, সংবাদের প্রথম অংশে আপনাদেরকে জানিয়েছিলাম যে ঝিনাইদহের পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ 3 জনকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম রায়হান। রায়হান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। রায়হান, 3 জনকে যে হত্যা করা হয়েছে এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন এবং কতটুকু জানতে পেরেছেন আপনারা এই বিষয়ে বিস্তারিত জানান আমাদেরকে। জি আফিফা, আপনি যেমনটি বলছিলেন, এই 3 জন হত্যাকাণ্ডের বিষয়ে আমরা গত রাত্রেই জানতে পেরেছি। তাছাড়াও আজকে বিস্তারিত আমরা এই বিষয়ে জানার জন্য শোলকুপা থানা চত্বরে আমি এখন অবস্থান করছি। আপনি জানেন যে গত রাত্রে ঠিক 8:55 দিকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার পরিচয় দিয়ে যে তাদেরকে হত্যা করা হয়েছে। নিজেকে পরিচয় দিল যে আমি জাসদের গণবাহিনীর একজন নেতা, এই পরিচয় দিয়ে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়। এমনকি ফোন করেও বলা হয় যে এদেরকে হত্যা করা হয়েছে, এই 3 জনকে হত্যা করা হয়েছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ তার যে 3 সহযোগী। তো আমরা রাত্রে সবার পরিচয় তখন আমরা নিশ্চিত হইতে পারছিলাম না। পরে আজকে সকাল পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি যে এর হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছেন তাদের খুদে বার্তাই অবশেষে সঠিক হয়েছে। তার মধ্যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ, তার বাড়ি আহাদনগর হরিণাকুণ্ডু উপজেলার, এবং হরিণাকুণ্ডু উপজেলার হানিফের শ্যালক রয়েছে, তার বাড়ি শ্রীরামপুর গ্রামে, নাম লিটন। এছাড়া কুষ্টিয়ার ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম আছেন। এই রাইসুল ইসলাম কিছুদিন আগে, গত 2 বছর আগে মাস্টার্স শেষ করেছে। এই 3 জনই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো যতটুকু আমরা লোকজনের কাছে শুনতে পেরেছি, তারা সবাই, কেউ বলেছে ভালো ছিল, কেউ বলেছে লেখাপড়া করতো, কিন্তু প্রশাসন একটু ভিন্নতা বলেছে। প্রশাসনের আমি কথা বলেছি গত রাত্রে আমাদের এখানকার এডিশনাল এসপি সাথে, তিনি আমাকে বলেছেন যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারাও ওই চরমপন্থী দলের সাথেই তাদের সম্পৃক্ততা রয়েছে। এবং এছাড়া আমরা আরও বিস্তারিত এলাকায় যারা এই যে সকালবেলা লাশ শনাক্ত করার জন্য তারা অনেকে এসেছেন, তাদের আত্মীয় স্বজন এসেছেন, শনাক্ত করেছেন। যে লাশ রাত পর্যন্ত শনাক্ত হয়েছিল না, আজকে সেগুলোকে শনাক্ত হয়েছে। তো এই হত্যাকাণ্ডের পরে এক ধরনের কিন্তু এলাকার মানুষের মাঝেও একটা আতঙ্ক বিরাজ করছে যে অনেক
দিন ঝিনাইদহতে আগে ঝিনাইদহর নাম অনেকটা খারাপ ছিল, সন্ত্রাসপ্রবণ এলাকা ছিল, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু দীর্ঘদিন এখানে ঘটেনি। হঠাৎ করে এই 3 জন মার্ডার একসাথে, এবং যে হত্যাকাণ্ডটা ঘটার সাথে সাথে সাংবাদিকদের খুদে বা হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় বলা হয়েছে, এরপর থেকে কিন্তু সাধারণ মানুষের মাঝেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তো পুলিশ আমাকে আরও জানিয়েছেন যে আমরা গত রাত থেকেই আজকে সকাল পর্যন্ত তারা অভিযানে রয়েছে, এবং যে কোনোভাবে তারা এই হত্যাকারী যারা তাদেরকে শনাক্ত করবেন এবং তাদেরকে যে কোনো মূল্যে তারা গ্রেপ্তার করতে সক্ষম হবেন। তো এই ছিল আমার কাছে এই 3 হত্যাকাণ্ডের সর্বশেষ। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি এম রায়হান। শেষ করছি 21 সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফুটপাতে হকার দোকান, রাস্তায় তীব্র জট, পথ চলতে দুর্ভোগ। ঝিনাইদহে 3 জনকে গুলি করে খুন, চরমপন্থী সংগঠনের দায় স্বীকার। করাইল বস্তি ও তালতলা মার্কেটে আগুনে নিঃস্ব অনেকেই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন ekusha-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekusha24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekusha-tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।